এনএমএস পরীক্ষা ক্লাস 7 এবং 8 এর জীবনবিজ্ঞান যে সমস্ত অধ্যায়গুলো আছে, সেগুলো আমাদের পরীক্ষাতে আসবে। অর্থাৎ পরীক্ষার সিলেবাস হলো সেগুলো। আমরা দেখে নেব ৭ম শ্রেণী এবং ৮ম শ্রেণী জীবনবিজ্ঞানে কোন, কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। প্রথমে আছে ৭ম শ্রেণীতে মানুষের খাদ্য, পরিবেশের সজীব উপাদান, গঠনগত বৈচিত্র্য, কার্যগত প্রক্রিয়া, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, পরিবেশ ও জনস্বাস্থ্য, জীবদেহে পদার্থের ভূমিকা। এইটুকু হলো ক্লাস 7 এর জীবনবিজ্ঞানের অংশ। এরপরে ক্লাস 8 এর জীবদেহের গঠন, কোষ, অণুজীবের জগৎ, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, জীববৈচিত্র্য, পরিবেশ সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এই সমস্ত টপিকগুলো আমাদের পড়তে হবে এনএমএমএস পরীক্ষার জন্য। তো আজকে আমরা ক্লাস 7 এর যে প্রথম অধ্যায়টা আছে মানুষের খাদ্য, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব এবং কিছু, কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলোও বুঝবো। চলো শুরু করি আজকের টপিক। আজকের টপিক শুরু করার আগে একটু একটা কথা বলে নেই। এইরকমভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের সমস্ত টপিকগুলো একটা, একটা ভিডিও দিয়ে কভার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। কারণ এখানে অনেক কিছু বিষয় আছে, সেগুলো দেখলে এনএমএস পরীক্ষার জন্য খুবই উপকৃত হবেন। আমাদের অনলাইন ব্যাচ চলছে। অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো। অনলাইন ব্যাচের ফিস হলো ২,৯৯৯ টাকা। 50% ডিসকাউন্ট দিয়ে মাত্র ১৪৯৯ টাকা এখন আমরা ভর্তি নিচ্ছি অনলাইন ব্যাচে। কথা না বাড়িয়ে আজকের টপিক শুরু করি। আজকের টপিক হলো মানুষের খাদ্য। এখানে আমরা কি কি পাবো? খাদ্য দেহ গঠন, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধে সাহায্য করে। এই বিষয়গুলো উদ্দেশ্য দেওয়া আছে। তো প্রথমত আমরা এত কিছু না দেখে মৌলিক ধারণাতে চলে যাব। বেসিক কনসেপ্ট। খাদ্য কি? যে পদার্থ খেয়ে জীবদেহ শক্তি পায়, দেহ গঠন ও মেরামত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাকে খাদ্য বলি। বোঝা গেছে আশা করি খাদ্য কাকে বলে? অর্থাৎ ৩টে পয়েন্ট। একটা হলো জীবদেহে শক্তি পায়, দ্বিতীয় হলো দেহ গঠন ও মেরামতের কাজে লাগে এবং তৃতীয় হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই ৩টি বিষয় যে পদার্থের মধ্যে আছে, যেটা আমরা খাই, সেটাকে আমরা খাদ্য বলি। শক্তি উৎপাদন, খাদ্যের প্রধান কাজ ৩টি। কি কি? শক্তি উৎপাদন বা এনার্জি, দ্বিতীয় হলো দেহ গঠন ও বৃদ্ধি, বডি বিল্ডিং, তৃতীয় হলো রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, প্রোটেক্টিভ। এরপরে খাদ্যর উপাদান সমূহ। খাদ্যের উপাদান, প্রধান কাজ, উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। প্রথমত খাদ্যের উপাদান হিসেবে বলে রাখি, এখানে ৭ ধরনের খাদ্যের উপাদান দিয়েছে। তো শর্করা, কার্বোহাইড্রেট, এর কাজ কি? তাৎক্ষণিক শক্তি প্রদান করা। এর উৎস হলো উদ্ভিজ্জ উৎস ভাত, রুটি, আলু, চিনি, প্রাণীজ উৎস মধু, দুধ, এই সমস্ত। পরবর্তী আছে প্রোটিন বা আমিষ। এর কাজ হলো দেহ গঠন ও মেরামত করা। উদ্ভিজ্জ উৎস হলো ডাল, ছোলা, সয়াবিন, এই সমস্ত। এবং প্রাণীজ উৎস মাছ, মাংস, ডিম ও দুধ। পরবর্তী লিপিড। লিপিড অর্থাৎ চর্বি বা তেল জাতীয় যে সমস্ত খাদ্য, সেগুলো লিপিড। এর কাজ কি? সঞ্চিত শক্তি বা অন্তরক হিসেবে কাজ করে। উদ্ভিজ্জ উৎস হলো সরিষার তেল, বাদাম। প্রাণীজ উৎস হলো ঘি, মাখন, মাছের তেল ইত্যাদি। এরপরে ভিটামিন। এর কাজ কি? রোগ প্রতিরোধ ও বিপাকে সাহায্য করে। উদ্ভিজ্জ উৎস হলো শাকসবজি, ফল। প্রাণীজ উৎস দুধ, ডিম, মাছ। এরপরে খনিজ মৌল। এর কাজ হলো হাড়, রক্ত, হরমোন ইত্যাদি তৈরিতে সাহায্য করা। উদ্ভিজ্জ উৎস হলো শাক, আয়োডিনযুক্ত লবণ। আর প্রাণীজ উৎস হলো দুধ, যকৃৎ, মাছ। এরপরে জল। জল কি কাজ করে?
দ্রাবক, তাপমাত্রা নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ করে জল। উদ্ভিজ্জ উৎস হলো ফল, সবজি। প্রাণীজ উৎস হলো পানীয় দুধ। এরপরে আছে খাদ্যতন্তু বা ফাইবার। এর কাজ কি? মলত্যাগে সহজ করা, এবং এর উৎস হলো ছোবড়া, শাক, ওটস। এর কোনো প্রাণীজ উৎস নেই। তো খাদ্যের উপাদান কয় প্রকার? খাদ্যের উপাদান 7 প্রকার। খাদ্যের উপাদান 7 প্রকার। এরপরে ভিটামিন। ভিটামিনের জন্য অভাবজনিত যে রোগগুলো হয় সেগুলো আমরা পড়ে নেব। এর প্রধান উৎস হলো গাজর, পালং শাক, পাকা আম, ডিম। এর অভাবজনিত রোগ বা লক্ষণ হলো রাতকানা এবং শুষ্ক ত্বক, অর্থাৎ কারোর চামড়া শুকিয়ে গেলে বুঝে নিতে হবে তার শরীরে ভিটামিন এর অভাব রয়েছে। ভিটামিন বি কমপ্লেক্স। এর প্রধান উৎস হলো অঙ্কুরিত শস্য, ডিম, মাছ। এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি, অ্যানিমিয়া, মুখে ঘা। সি, অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয়। ভিটামিন সি কে অ্যাসকর্বিক অ্যাসিডও বলা হয়। এর প্রধান উৎস হলো আমলকি, পেয়ারা, লেবু, টমেটো। অর্থাৎ টক জাতীয় খাদ্যগুলো ভিটামিন সি এর উৎস। অভাবজনিত রোগ স্কারভি, অর্থাৎ মাড়ি থেকে রক্ত পড়া। ভিটামিন ডি, ক্যালসিফেরল। এর প্রধান উৎস হলো সূর্যালোক, মাছের তেল, ডিম। এর অভাবজনিত রোগ রিকেটস, শিশুদের হয় এটি। অস্টিওমেলাসিয়া। ভিটামিন ই। এর প্রধান উৎস হলো উদ্ভিজ্জ তেল, বাদাম। অভাবজনিত রোগ কি হয়? প্রজনন সমস্যা। ভিটামিন কে প্রধান উৎস শাকসবজি, সবুজ শাকসবজি, সয়াবিন। অভাবজনিত রোগ কি? রক্ততঞ্চন বিলম্ব, অর্থাৎ কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধবে, সেটাতে অনেক দেরি হয় ভিটামিন কে এর অভাবে। এরপরে দেখে নেব খনিজ মৌলগুলি। মৌলের নাম, কাজ এবং অভাবজনিত রোগগুলি। প্রথম হলো ক্যালসিয়াম। এর কাজ হলো হাড় ও দাঁত গঠন। অভাবজনিত রোগ হলো হাড় দুর্বল, রিকেটস ইত্যাদি রোগ। এরপরে হলো ফসফরাস। ফসফরাস কি কাজ করে? হাড় এটিপি তৈরি করা। এতে কি হয়? এর অভাবজনিত কারণে বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ আমাদের শরীরের যে বেড়ে ওঠা তাতে ব্যাহত হয়। এখানে একটা প্রশ্ন থাকলো, এটিপি, এটিপি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম ফুল ফর্ম কি? এই প্রশ্নের উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী লোহা বা আয়রন। এর কাজ কি? হিমোগ্লোবিন তৈরি করা, এবং এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। পরবর্তী আয়োডিন কি কাজ করে? থাইরক্সিন হরমোন তৈরি করে। এর অভাবে গলগণ্ড রোগ হয়, যেটাকে গয়টার বলি। সোডিয়াম স্নায়ু, পেশি, জলসাম্য ইত্যাদি কাজ করে। এর অভাবে দুর্বলতা, পেশি খিঁচুনি ইত্যাদি হয়। জিঙ্ক। জিঙ্কের কাজ হলো অনাক্রমতা বৃদ্ধি। অনাক্রমতা অর্থাৎ আমাদের যে ইমিউনিটি পাওয়ার, সেই পাওয়ারটাকে বৃদ্ধি করা জিঙ্কের কাজ। যদি এর অভাব হয় তাহলে বৃদ্ধি মন্থর গতিতে হয়, অর্থাৎ আমাদের বেড়ে ওঠা খুব ধীর গতিতে হতে থাকে। এরপরে আমরা সুষম খাদ্য দেখব। সুষম খাদ্য কি? যে খাদ্য তালিকায় প্রয়োজন অনুযায়ী সব খাদ্য উপাদান সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলে। বয়স, লিঙ্গ, কাজের ধরন ও স্বাস্থ্য অনুযায়ী চাহিদা বদলায়। যেমন ভাত, রুটি, ডাল, শাকসবজি, সামান্য তেল, দই, মাছ, ডিম যখন একটি, ফল, পর্যাপ্ত জল, এগুলো হলো সুষম থালি বা সুষম খাদ্য। এবারে খাদ্য সংরক্ষণ ও ভেজাল। সংরক্ষণ কি? শুকনো, হিমায়িত করা, লবণ, চিনি, তেল দিয়ে আচার, পাস্তুরাইজেশন, তিনজাতকরণ। অর্থাৎ সংরক্ষণ করার কতগুলো পদ্ধতি আছে। শুকানো, শুকিয়ে সংরক্ষণ করতে পারি কোনো জিনিস, যেমন দেখেছি আমরা মাছকে শুটকি মাছ হিসাবে সংরক্ষণ করা হয়। হিমায়িত করা অর্থাৎ বরফে রাখে, অনেক মাছ বরফে রেখেও সেগুলো সংরক্ষণ করা হয়, বা মাংস। লবণ, চিনি, তেল দিয়ে আচার করে বিভিন্ন রকম মাংস অথবা মাছকে এরকম আচার করেও সংরক্ষণ করা হয়। পাস্তুরাইজেশন এবং তিনজাতকরণ, এই সমস্ত পদ্ধতি দ্বারাই আমরা খাদ্য উপাদানকে সংরক্ষণ করতে পারি। ভেজাল। দুধে জল, এটা একটা ভেজাল। হলুদে মেটানিল ইয়েলো, এইটা একটা ভেজাল।
এগুলো কি স্বাস্থ্যের ক্ষতি করে। এই সমস্ত জিনিস থেকে আমরা যদি বাঁচতে চাই, অর্থাৎ খাদ্যের যে ক্ষতিকর প্রভাব সেখান থেকে বাঁচার জন্য আমাদের কি দিকে সতর্ক থাকতে হবে সেটা হলো, এই সমস্ত জিনিস থেকে আমাদের বাঁচতে হলে কি কাজ করতে হবে? ফ্যাসাই চিহ্নযুক্ত প্যাকেট বেছে নাও। মেয়াদ উত্তীর্ণ খাদ্য এড়িয়ে চলো। অর্থাৎ এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে সেই সমস্ত খাদ্যগুলো খাওয়া যাবে না। এবং ফ্যাসাই চিহ্নযুক্ত খাদ্য অবশ্যই আমাদের খেতে হবে। এখন প্রশ্ন হলো, ফ্যাসাই FSSAI এর ফুল ফর্ম কি হবে? জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। গুরুত্বপূর্ণ কতগুলি তথ্য আছে। ১ গ্রাম শর্করা প্রায় ৪ কিলো ক্যালোরি শক্তি প্রদান করতে পারে। ১ গ্রাম প্রোটিন প্রায় ৪ কিলো ক্যালোরি শক্তি প্রদান করতে পারে এবং ১ গ্রাম চর্বি প্রায় ৯ কিলো ক্যালোরি শক্তি প্রদান করতে পারে। ভিটামিন এ, ডি, ই কে চর্বিতে দ্রবণীয় এবং বি ও সি জলে দ্রবণীয়। খুবই ইম্পর্টেন্ট। আয়োডিনযুক্ত লবণ গলগণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও অনেকবার এসেছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য থেকে যে শক্তিতে রূপান্তরিত হয় তার একটা প্রক্রিয়া এখানে দেওয়া হয়েছে। কি করতে হয়? প্রথমে খাদ্য গ্রহণ করতে হয়। কি ঘটে তারপরে? মুখ দিয়ে চর্বণ এবং লালারস মিশ্রিত হয় সেই খাদ্যে। পরিপাকে জটিল খাদ্য সরল গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। এরপরে শোষণ করে, ক্ষুদ্রান্তে শোষিত হয়ে রক্তে প্রবেশ করে। এরপর বিপাক বা অক্সিডেশন হয়, কোষে শক্তি উৎপন্ন করে বা এটিপি উৎপাদন হয়। সঞ্চয় অথবা বর্জন করে, অতিরিক্ত সঞ্চিত করে অথবা বর্জ্য নিষ্কাশন করে। যাদের অতিরিক্ত সঞ্চিত হয় তাদের ফ্যাট বা মেদ বেশি হয়, ফলে শরীরটা অনেক মোটা বা স্থূল হয়। এবং বর্জ্য নিষ্কাশন অর্থাৎ মল হিসাবে আমাদের দেহ থেকে যেগুলো অতিরিক্ত খাদ্য, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো দেহ থেকে বের করে দেয়। এখন একটা তুলনামূলক ছক দেওয়া হয়েছে। বিষয়: শর্করা, প্রোটিন এবং লিপিডের মূল কাজ। শর্করার মূল কাজ হলো তাৎক্ষণিক শক্তি দেওয়া, প্রোটিনের গঠন ও মেরামত তৈরি করা, লিপিড সঞ্চিত শক্তি অর্থাৎ শক্তিকে সঞ্চয় করা। এর অভাবে কি হয়? দুর্বলতা দেখা যায়। এর অভাবে, প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর ও ম্যারাসমাস নামক রোগ হয় এবং লিপিডের অভাবে ভিটামিন এ, ডি, ই, কে এর সমস্যা হয়। এবং যদি অতিরিক্ত হয় তাহলে কি হবে? শর্করা অতিরিক্ত হলে স্থূলতা বা মোটা হয়ে যাব। প্রোটিন কিডনিতে চাপ পড়বে প্রোটিন অতিরিক্ত হলে। আর লিপিড স্থূলতা, হৃদরোগের ঝুঁকি হবে। এই যতগুলো আমরা পড়লাম এই পর্যন্ত, তার একটি সারাংশ দেওয়া আছে, অর্থাৎ মূল পয়েন্ট দেওয়া আছে কোনগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। খাদ্য শক্তি, গঠন ও সুরক্ষা এই কাজ করে খাদ্য। 7টি উপাদান হলো শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ, জল, খাদ্যতন্তু। রাতকানা রোগ ভিটামিন এর অভাবে, স্কারভি রোগ ভিটামিন সির অভাবে, রিকেটস রোগ ভিটামিন ডির অভাবে, বেরিবেরি ভিটামিন B1 এর অভাবে, অ্যানিমিয়া ফেরাসের অভাবে, ফেরাস অর্থাৎ লোহা, আর গলগণ্ড আয়োডিনের অভাবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই করে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে। সুষম খাদ্য ও নিরাপদ খাদ্য অভ্যাস স্বাস্থ্যের ভিত্তি। তাহলে এখন দেখবো আমরা, কার্বোহাইড্রেট হলো শক্তির প্রধান উৎস, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন। প্রোটিন অ্যামিনো অ্যাসিডের শিকল। প্রোটিনটা কি? অ্যামিনো অ্যাসিডের শিকলকে প্রোটিন বলি আমরা। হিমোগ্লোবিনে লোহা থাকে। আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে, তাতে কি থাকে? লোহা থাকে। থাইরক্সিনে আয়োডিন থাকে এবং খাদ্যতন্তু হজম হয় না কিন্তু অন্ত্রের জন্য দরকারি। খাদ্যতন্তুর কাজ কি? কমেন্ট বক্সে লিখে জানাও। মনে রাখার জন্য সহজ উপায় এখানে বলে দেওয়া হয়েছে। ভিটামিন রোগ: এ রাত, বি বেরি, সি স্কারভি, ডি রিকেটস। ABCD এইভাবে মনে রাখা যায় সহজে। খনিজ: ক্যালসিয়াম হাড়ের জন্য, ফেরাস রক্তের জন্য এবং আয়োডিন গলগণ্ড রোগের জন্য। চর্বিতে দ্রবণীয় যে সমস্ত ভিটামিন সেগুলো হলো KADE। কিছু ভুল করে, কমন মিস্টেক যেগুলো পরীক্ষাতে হয়, সেগুলো হলো ভিটামিন সি কে চর্বিতে দ্রবণীয় ভাবা। এটা হলো ভিটামিন সি জলে দ্রবণীয়। প্রোটিনকে শুধু শক্তিদায়ী ভাবা, কিন্তু এর কাজ হলো দেহ গঠন করা। গলগণ্ডকে আয়োডিনের অভাবে ভাবা, আসলে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।
এগুলো খুবই সতর্কতার সাথে আমাদের পরীক্ষাতে উত্তরগুলো করতে হবে। এই ছিল আজকের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। এছাড়া কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে অনলাইনে। এখানে রাতকানা রোগের কী কারণে হয়, স্কারভি কী কারণে হয়, ১ গ্রাম চর্বিতে কত গ্রাম কত কিলো ক্যালোরি শক্তি মেলে, হিমোগ্লোবিন গঠনে লোহা অপরিহার্য, আয়রনযুক্ত লবণ গলগণ্ড রোগ প্রতিরোধ করে। এছাড়া এখানে এমসিকিউ ৫০ টি দেওয়া আছে ব্যাখ্যাসহ। যদি তোমরা এই ৫০ টি এমসিকিউর উপরে একটা ভিডিও চাও, তাহলে কমেন্ট বক্সে লেখো নেক্সট এমসিকিউ, নেক্সট এমসিকিউ এটা লিখে কমেন্ট করো। আমি দেখতে চাই কতজন কমেন্ট করে। যত বেশি কমেন্ট আসবে তত দ্রুত আমি এর উপরে ভিডিও আনবো। আর যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা এনএনএমএস পরীক্ষায় পাস করতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমরা প্রতিদিন একটা করে টপিকের উপরে এরকম অধ্যায় ধরে ধরে প্রশ্ন উত্তর আনবো, অধ্যায় ধরে ধরে বিস্তারিত পড়াবো এবং এমসিকিউ আলোচনা করার জন্য তোমরা ভিডিওতে কমেন্ট করবে, তাহলে আমরা এমসিকিউ নিয়ে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।